হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। মুভিটির নাম হলো জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের এটা সর্বলেটেস্ট সিনেমা। সো যাই হোক, এই সিনেমাতে আমাদের রয়েছে স্কারলেট জোন্স। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন। তো মুভি শুরু হয় 17 বছর আগের এক সিনকে দেখে, যেখানে একটা অনেক সুন্দর জঙ্গল রয়েছে। সেখানে রং বেরঙের পশু পাখিও রয়েছে। তবে এই পশু পাখিদের মধ্যে সবথেকে হাস্যকর বিষয়টা হলো এখানে একটা রয়েছে অনেক বড় ল্যাবরেটরি বলতে গেলে। এখানে মূলত যেটা কাজ হলো, এটা জুরাসিক ওয়ার্ল্ডের একটা অংশ যেখানে ডাইনোসরদের দেখানো হয়। তো এখানে কাজ চলছে একটা খুবই হাস্যকর। ওরা ডাইনোসরদেরকে দুইটা প্রজাতিকে এক জায়গায় করে একটা হাইব্রিড ডাইনোসর তৈরি করার চেষ্টা করছে। যাই হোক, সেখানে একজন সায়েন্টিস্ট তখন শিফট শেষ করে ঢোকার চেষ্টা করছে জায়গায়, কিন্তু তখন ঢোকার মধ্যে একটা চকলেট পেপারের র্যাপার পড়ে যায়। র্যাপারটা যখন ওদেরকে ডিসইনফেক্ট করা হয় তখন তার ভিতরে ঢুকে পড়ে। তো র্যাপারটা সেই সঙ্গে দরজার ফাঁকে ঢুকে গিয়ে দরজাটাকে নষ্ট করে দেয়, অর্থাৎ দরজা বন্ধ হয়ে যায়, বন্ধ হতে পারে না। তো এতে হয়েছে কি, ওদের যে কম্পিউটার সিস্টেম ছিল এই কম্পিউটার সিস্টেম সম্পূর্ণ দরজাটাই খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে কন্টামিনেট ব্রিজ হয়ে যায়, অর্থাৎ তারা যে ডাইনোসর তৈরি করেছিল সেটা সে বাইরে বের হয়ে আসে। তো সবাই সিচুয়েশনে গভীরতা বুঝতে পেরে দৌড়াতে শুরু করে। সবাই তো পালাতে থাকে, কিন্তু সেই যে মনে আছে যে যে সায়েন্টিস্ট সর্বপ্রথমে বাসটা গিয়েছিল, ওই সায়েন্টিস্টটা পালাতে পারে না। তো আমরা এখানে দেখতে পাই ওখানে একটা বিশাল বড় একটা ডাইনোসর তার পিছে রয়েছে। তো এই ডাইনোসর আর কিছুই না, সে সায়েন্টিস্টের ভবলীলা সাঙ্গ হয়ে যায়, সায়েন্টিস্টের ভবলীলা সাঙ্গ। তো যাই হোক, সেখান থেকে আমরা এর পরবর্তী সিন দেখতে পাই প্রায় 17 বছর পর। তো যাই হোক, এতে বোঝা যাচ্ছে নিউ ইয়র্কের একটা সিন। তো নিউ ইয়র্কে এখন মানুষ অনেক শান্তিতে বসবাস করছে ডাইনোসরের সঙ্গে। তো এখানে আমরা একজনকে দেখতে পাই যার নাম হলো মার্টিন। একটা কোম্পানির হয়ে কাজ করে, ফার্মাসিউটিক্যাল। তো এই মিস্টার মার্টিন জোয়া নামে একজনকে খুঁজতে যাচ্ছে, জোড়া। তো যাই হোক, এখানে দেখতে পাই সেই জোড়া আর কেউ না, আমাদের সেই স্কারলেট জনসন। তো সেখানে বসে পড়ে যে, কি ব্যাপার, আপনি আমাকে খুঁজছিলেন? তো সে বলে যে, হ্যাঁ, আপনাকে খুঁজছিলাম। আপনি অতটা বেশি তেমন কিছু না আপনাকে খুঁজে পাওয়া। তো বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো বলে, আমাকে কেন ডাকছিল? তো সে বলে যে, আমাদেরকে একটা মিশনে যেতে হবে, একটা একটা জিনিস আনতে হবে। সে বলে যে, না, আমি যেতে রাজি নই। সর্বশেষ মিশনে সে একটা খুব কাছের মানুষকে হারিয়েছে। সে বলে যে, না, এখানে আপনি বুঝতে পারছেন, এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনার মাথার বাইরে। আমরা আপনাকে যেকোনো সংখ্যা কি যেকোনো সংখ্যায় পেমেন্ট করতে রাজি। সেক্ষেত্রে সংখ্যা কোনো ব্যাপার হবে না, 0 1-এর পরে। সে বলে, এত সংখ্যা কি করতে হয়? সে বলে যে, আমাদেরকে একটা ওষুধ তৈরি করতে চাচ্ছে আমাদের কোম্পানি। তো সেই ঔষধের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ ডাইনোসরের ব্লাড স্যাম্পল লাগবে। সে বলে যে, ব্লাড স্যাম্পল ডাইনোসরের? তাহলে কোথায় পাবো? তো সে বলে যে, আমাদেরকে ইকুয়েটরে খুঁজে নেব। তো সেখন বলা হয় যে, ডাইনোসররা যেহেতু এখনকার পরিবেশে মানাতে পারছে না, তাই তারা ইকুয়েটরে শিফট হয়ে গেছে, যেখানে মানুষের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। ওখানে হচ্ছে তারা এটা খুঁজে পাবে। তো যাই হোক, এখানে তারা এসেছে আরেকজনের কাছে, তার নাম ডক্টর হেনরির কাছে। তো এই চাচা হলো সেই ব্যক্তি যে আমাদের সেখানে হেল্প করবে। তো হেনরি অলরেডি সেই কোম্পানিকে সাহায্য করছে, ঠিক আছে, কিন্তু সে জানে না তাকে তারা নিয়ে যেতে চেয়েছে সেই মিশনে। তো হেনরি তাকে বলে যে, আমি কেন যেতে চাই? আমি তো তোমাদেরকে জাস্ট সাহায্য করছি। সে বলে, হ্যাঁ, সাহায্য করছো, আমাদের অতটা ক্যাপাবিলিটি নেই যে আমরা যেখান থেকে ডাইনোসর খুঁজে বের করে আমরা চিহ্নিত করতে পারবো, সেটা তোমার মধ্যে রয়েছে। সে বলে যে, হ্যাঁ, তা তো ঠিকই। তখন সে একটু বলে যে, তুমি কি শিওর? আমি বলছি, হ্যাঁ, তোমাকে যেতেই হবে। তখন তারা বলে যে, আচ্ছা তাহলে আমাকে একটু ভাবতে দাও। তো এই ক্ষেত্রে তারা তখন তারাও তাকে মারানোর জন্য লেগে পড়ে এবং তারা তাকে বিভিন্ন উল্টাপাল্টা ভুলভাল বোঝায় এবং সে তখন আমাদের জোড়া বলে যে, তুমি কি তাকে সৈন্যের কথাটা বলো নাই? সে বলে যে, না, সৈন্যের কথার ভেতরে তার কোনো ব্যাপার না। তো আমরা এখানে বুঝতে পারি যে এই ব্যক্তিটা শুধুমাত্র ভালোবাসার টানে থেকে এই কাজটা করতেছে, অর্থাৎ তার তেমন কোনো ইচ্ছা নেই। আর সে তাদেরকে বলে যে, দেখো, একসময় ডাইনোসরের এতটাই ছিল ৫ বছর আগে যে আমরা 1000-এর উপরে টিকিট বিক্রি করে শেষ করতে পারতাম না। এখন আমাদেরকে এই মিউজিয়াম বন্ধ করতে হচ্ছে। গত সপ্তাহে আমরা মাত্র 5টা টিকিট বিক্রি করেছি। মানুষ আর এগুলোর কোনো মূল্য দিচ্ছে না, ইত্যাদি, ইত্যাদি। সে আরও বিভিন্ন কথা বলে। তো কথার মাঝখানে তারা তাকে বলে, দেখো, যদি একবার এই কাজটা সম্ভব হয় তাহলে তুমি লাখপতি হয়ে যাবে এবং তুমি তোমার যেখানে ইচ্ছা তুমি এই মিউজিয়ামটা খুলতে পারবে। এমনকি তুমি অন্য কোনো দেশে গিয়েও মিউজিয়াম খুললেও কোনো সমস্যা হবে না। তো তারা তখন এর কথায় পড়ে যায়। তো এ তখন ভাবে, ঠিক আছে, যতটা ইচ্ছে সময় নাও, আমরা ভাবছি। তো এই কথা বলে সে একটা চাপাতে শুরু করে। তারা তখন বললো যে, এদিক ওদিক তাকাতে থাকে এবং ভাবতে থাকে কখন বলবে হালা। তারপর তারা বলে, হ্যাঁ, চলো। এবং তারপরে তারা চলে যায় ইকুয়েটরের কাছাকাছি। তো ইকুয়েটরের কাছাকাছি আসার পরে তারা হচ্ছে একটা নৌকা
মানে একটা বন্দরের মতো এসে পৌঁছায়। সেখানে আমাদের হচ্ছে একজনের সঙ্গে দেখা হয়, এর নাম হলো ডুচকান। তো আমাদের ডুচকান সাহেব হলো এক ধরনের হচ্ছে একসময় মিশন এক্সপার্ট ছিল। তো এ আর আমাদের হচ্ছে জোড়া একসঙ্গে কাজ করতো, ১০ বছর একসঙ্গে কাজ করছে। তো ডুচকান এখানে বসে বলছে, "না, আমি তোমার সঙ্গে কথা হয়েছে কিন্তু আমি এখানে পারবো না। আমার বোটের অনেক বড় ঝুঁকি রয়েছে, ওখানে গেলে আমাদের মৃত্যু নিশ্চিত।" সে বলে যে, "না, না।" তো তখন এখানে লোক হচ্ছে আমাদের মার্টিন তো ক্ষেপেছে। সে বলছে, "কি বলো তুমি? হচ্ছে তুমি আমাকে বলেছিলে?" তখন বলে যে, "না, না, এটা আমাদের হবে না।" তখন আমাদের জোড়া এখানে বলে যে, "দেখো, আমি তোমাদের কিভাবে দেখছি।" সে বলে সে তাকে উল্টাপাল্টা বলে এবং এখানে আমরা তাদের কথায় বুঝতে পারি যেটা ছিল জোরারই একটা প্ল্যান। সে আরেকটা সৈন্য চায়, অর্থাৎ আরো $10 মিলিয়ন চাচ্ছে তার এই মিশনটার জন্য। তো সে বলে যে, "সৈন্য আচ্ছা, ওকে, সমস্যা নাই।" এখানে সে কোম্পানি এত টাকা দিচ্ছে কেন এটা আমরা পরে বুঝতে পারবো। তো এখান থেকে আমরা আরেকজনকে দেখতে পাই, নাম হলো ববি। তো আমাদের ববি সাহেবও এসে তার সঙ্গে কথা বলে সে বসে বলে যে, "দেখো, আমি আসলে খুবই দুঃখিত, আমরা করতে পারবো না।" সে বলছে, "না, আমরা অলরেডি এই নাটকটা করেছি।" তো যাই হোক, সে বলে যে, "ওকে, ঠিক আছে, চলো তখন যেতে হবে।" তো এখন এই কথা বলে তারা বের হয়ে যায় তাদের হাস্যকর মিশনের দিকে, মানে মরার মিশনের দিকে। তো তখন তারা এই করিডোরকে খোঁজার ক্ষেত্রে সর্বপ্রথমে একটা ডাইনোসর খুঁজে, যেটা পানিতে বসবাস করে। ভাই, নাম বলতে পারবো না, নাম জঘন্য। তো সেই ডাইনোসরকে খুঁজতে গিয়ে তারা তখন স্যাটেলাইট ইমেজিং এর ব্যবস্থা করে এবং তারা তখন সবথেকে সেফেস্ট রুট খোঁজার চেষ্টা করছে। কারণ যদি সেখানে ধরা পড়ে তাহলে তাদেরকে অনির্বাণ জেলে যেতে হবে, জেল খাটতে হবে, তাছাড়া কোনো অপশন নেই এবং ফাইনও ভরা লাগতে পারে। তাই যখন তারা সবচেয়ে পাশের দূরের সাইড থেকে যাচ্ছে, যেখানে কোনো সমুদ্রে পাহারা চলে না, হচ্ছে নেভির মাধ্যমে। তো এখানে তারা কথা বলছে যে তারা কিভাবে তাকে ধরবে, তখন সে তাকে বলে যে আমাদেরকে হচ্ছে যেভাবে বাঁচাতে হবে, ডাইনোসরের কাছ থেকে আমাদের রক্তের স্যাম্পল নিতে হবে। এখানে ডক্টর তাদেরকে দেখায় একটা বিশেষ সিস্টেম, একটা ডার্ট। এই ডার্টটাকে স্নাইপার রাইফেলের মতো রাইফেল দিয়ে মারা হবে। মারার সঙ্গে ১০ মিটারের রেঞ্জে থাকতে হবে সেই ডাইনোসর। মারার সঙ্গে সে রক্ত সম্পূর্ণ নিয়ে নেবে। নেওয়ার পরে সে অটোমেটিক্যালি উঠে যাবে। উঠে গিয়ে সেখান থেকে মুক্ত হয়ে লাফ দিয়ে এসে পড়বে। প্রথমে ডক্টর নিজে করতে চাইলেও তখন আমাদের জবাই তাকে কিছু ভুলভাল বোঝায়। ভুলভাল বুঝিয়ে বলে যে উইন টু উইন দেখিয়ে তখন এটা নিজের হাতে নিয়ে নেয়। তো এখান থেকে সে যখন আবার শুরু করে, এখানে আমরা বুঝতে পারি যে আমাদের ডানচেনের সঙ্গে আরো কিছু খারাপ ঘটেছে। সে তার মা হচ্ছে বউকে হারিয়েছে খুব সম্প্রতি। তো এখান থেকে আমরা আমাদের বুঝতে পারি যে আমাদের যে নায়িকা আছে তারও খুব একটা ভালো নাই। সে কাজের জন্য তার নিজের মায়ের ফুনেরালে যেতে পারে নাই। তো ইত্যাদি তারা খুবই দুঃখজনক বলে এবং সে তখন একে অপরকে একটু সান্ত্বনা দেয়। যাই হোক, এখানে আমাদের বেশি সান্ত্বনার মাঝখানে তার মিশন সম্পর্কে বলা যায় আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, কারণ এই মিশনটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। সে বলে, "না, আমি জানি এটা অত্যন্ত ভয়ঙ্কর। তবে তুমি টেনশন করো না, আমরা এটা খুবই সাধারণভাবে শেষ করে নেব।" তখন সে বলে যে লাস্ট মিশন সম্পর্কে তাদের কথা বলেছে, তাদের একটা টিমমেট মারা গেছে। তো এখান থেকে আমরা একটা নৌকায় তারা হচ্ছে একটা পরিবার রয়েছে, তারা সেখানে ফিশিং করতে না, তারা আটলান্টিক পাড়িতে গেছে নৌকায় করে। মানে পাগল কাকে বলে ভাই, পাগলামি। যাই হোক, তো এখানে তারা পাগলামি করতে হচ্ছে দিকে তো পাড়ি তো দিচ্ছে, সমস্যা নাই। কিন্তু এখানে বাবার নাম হলো রিউডেন, ছোটটা মেয়েটার নাম হলো ইজাবেল এবং বড়টার নাম হলো টেরিসা। তো এখানে তাদের যে বয়ফ্রেন্ড রয়েছে এর নাম হলো এক্সিভিয়ার ডোয়েস। তো আমাদের এক্সিভিয়ার হলো একটা পুরো কামচোর ফাঁকিবাজ চাচা, সারাদিন ঘুমিয়ে থাকে গার্লফ্রেন্ডের সাথে। দেখো, এখানে তার বড় মেয়ে তাকে খুবই বেশি ভালোবাসে এবং তার বাবা কিছুই বলতে পারে না এক্ষেত্রে। তাই আমরা বুঝতে পারি তার বাবা হলো এখানে তাদের মায়ের ডিভোর্স হয়ে গেছে এবং তারা তখন একে অপরের সঙ্গে মাঝে মধ্যে থাকে। তো যাই হোক, এখানে তারা বেশি কোনো কথা বলে না। সে বলে, "না, তুমি বুঝতে পারো না, ওর মধ্যে অনেক কিছু রয়েছে।" ছোট মেয়ে বলে, "হ্যাঁ, আসলেই রয়েছে তার ওই দিকটা।" বুঝতে পারছো কোন দিকটা। বাদ দাও, তখন এর মাঝখানে তারা বুঝে না, তারা দেখতে পায় একটা ডলফিনের মতো, মানে শার্কের যে ফিন রয়েছে ওরকম কিছু একটা, তবে এটা হলুদ কালার ছিল। তারা বলছে, "কি এটা, কি?" তখন তারা আশেপাশে দেখতে গিয়ে দেখে হঠাৎ করে সাথে নৌকাকে ধাক্কা মারে সেই মাছ জাতীয় জিনিস। এখানে এখন বুঝতে পারি না, বাট আসলে ওটা মাছ না, ওটা ছিল সেই ডাইনোসর যেটা তারা খুঁজতেছে। তো যাই হোক, এখানে একে মোজোসরাসকে খুঁজতে গিয়ে আল্লাহর ধাস করে পড়ে যায় এবং উল্টে যায়, শেষ পর্যন্ত উল্টে গেছে। এবং তখন এখানে এক্সোভিয়ার ভিতরে আটকা পড়ে যায়। সে তখন বলে যে, "তুমি ভয় পেও না, সম্পূর্ণ ডুবতে দাও, ডুবার সঙ্গে এটা খুলে যাবে।" এবং তাই সে সেটাই করে, যে তাকে বলে যে, "তুমি তাড়াতাড়ি গিয়ে রেডিওটা নেওয়া যায়, আমরা সিগন্যাল পাঠাতে পারি কাউকে।" তো এই ক্ষেত্রে এক্সোভিয়ার সেটাই করে। সে রেডিওটা নেয় সিগন্যাল পাঠানোর জন্য এবং তখন ধাক্কাতে শুরু করে এবং তার বাবা, মানে আমাদের রুডেন্ট, সে নিচে থেকে যায় এবং তাকে হেল্প করতে থাকে এবং শেষ পর্যন্ত রুডেন্ট উঠে আসে, কিন্তু এক্সোভিয়ার উঠে কিনা সে বুঝতে না পারে। তার তো মেয়ে কাঁদে না, বাপের থেকে বয়ফ্রেন্ডের দরদ বেশি। তখনই তার বয়ফ্রেন্ড উঠে আসে, কিন্তু তখন তার পিছনে দেখা যায় যে সেই
সেই যে ইটা রয়েছে ডাইনোসর, সেও তার বিস্পেসে উঠে আসে, বাট সেটা তেমন কিছু করতে পারে না। যাই এখানে তাদের নৌকায় উল্টে গেছে। তো এদিকে রাতে আমাদের এক্সিবিশন প্লেয়াররা তারা তখন খাবার দাবারে ব্যস্ত, মানে মজা করছে। তো এক্ষেত্রে আমরা তখন দেখতে পাই আমাদের জোড়া তখন সেই কথা যেটা হয়েছে তাতে তার খুবই কষ্ট লেগেছে ডুনচানের সঙ্গে। তো কষ্টের মাঝখানে এখানে ডক্টর এসে বলে যে কি হয়েছে, সে বলে যে তুমি এখানে বসে কেন, সে বলছে না এমনি বসে আছি। ডক্টর বলে তো আপনি এখানে কেন, সে বলছে আমার ঘুম আসছে না, সে বলছে হ্যাঁ অবশ্যই, যেভাবে এটা সমুদ্র যেভাবে তাল বেতাল থাকে এখানে ঘুম আসাটা আসলে অনেক হাস্যকর কঠিন। তো যাই হোক সমস্যা নেই, ঘুম এসে যাবে। এবং সে তারা তখন একে অপরকে একটু সাপোর্ট দেয় এবং সে সকাল হয়ে যায়। সকালে এটা আমাদের দেখি ডনজন সে কিছু করে না এবং সে তখন রেডিওতে আস্তে আস্তে মানে খুবই হালকা হালকা করে সেই SOS আসতেছিল। তো যাই হোক রেডিওতে ওপেন চ্যানেলে সবার কাছে এটা পাঠিয়েছে। তো SOS এর এক পর্যায়ে সেই ক্যাপ্টেন তো ঘুমাচ্ছে, তখন তাকে তুলে দেয় এবং SOSটা সে পড়ে নেয়, অর্থাৎ সে বুঝে ফেলে এখানে SOS দিচ্ছে। তো যেহেতু ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী যদি সমুদ্রেতে কেউ বিপদে পড়ে, সে যেই হোক শত্রু হোক, যদি সে যুদ্ধ জাহাজ না হয় তাকে তোমাকে বাঁচাতে হবে, এটা সমুদ্রের নিয়ম। তো তখন তারা বলে যে আমাদেরকে তাকে বাঁচাতেই হবে, কিন্তু এখানে আমাদের সেই মার্টিন সে বলে যে কেন আমরা কেন বাঁচাতে যাবো, অবশ্যই কেউ না কেউ তাকে বাঁচাবে। তুমি বলে না তা হবে না, আমরা যেহেতু সবচেয়ে কাছে আছি আমাদেরকে বাঁচাতেই হবে। এবং তারা একে অপরের মধ্যে এখানে বিপদে লেগে যায়, কিন্তু শেষ পর্যন্ত বিপদ করে লাভ আর হয় না, তাদেরকে বাঁচাতেই হয় ওদেরকে। যাই হোক বাঁচানোর ক্ষেত্রে তারা তখন ওখান থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যায়, অর্থাৎ যেদিকে তারা তাদের বিপরীত দিকে যাওয়া লাগবে। তো এদিকে যখন পরিবারের দশা শেষের দিকে, কিন্তু তখন তারা দেখতে পায় দূর থেকে একটা জাহাজ আসছে, কিন্তু তারা বুঝতে পারে না জাহাজ না, বিপদ আসছে তাদের জন্য। তারা তখন ফ্লেয়ার মেরে সেই জাহাজটাকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং তারা তখন সেখান থেকে উঠে আসে। তো যাই হোক এখানে তাদেরকে নিয়ে তারা আবার নিজেদের গন্তব্যে চলে যায়, কিন্তু তারা তো বুঝতেছে না ব্যাপারটা কতদূর বাঁশ খাবে। তো তখন এখানে তো পরিবারকে জিজ্ঞেস করে আপনারা এতদূর কী করছিলেন, তো সেটা বলে যে আমরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছি। পাগলা নাকি, এত দূর? হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, এটা আমরা পাড়ি দিই মাঝে মধ্যেই। আল্লাহ হালাই কয় কি ইকুয়েডরের কাছাকাছি চলে গেছে আটলান্টিক পাড়ি দিতে। যাই হোক সেটা কোনো কথা নয়। তো এখানে তারা তখন একে অপরের কথা বলতে থাকে এবং এখানে তার ছোটো মেয়ে সে তাকে বলে যে আমরা কখন বাড়ি ফিরতে পারি। তখন সে বলে যে বাড়ি হ্যাঁ ফিরতে পারো, সমস্যা নেই, আমরা আসলে একটা কাজ করছি। তো আমাদের সেই এক্সিবিশনের জন্য আমরা সেই 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 মাছটাকে খুঁজছি বা সেই ডাইনোসরটাকে খুঁজছি যেটা আপনাকে ধাক্কা দিয়েছে। বলছে তোমরা কি পাগল নাকি, তোমরা সেটার পিছিয়ে যেতে যাচ্ছ যেটা আমাদেরকে প্রায় মেরেই ফেলেছিল। তাহলে হ্যাঁ সমস্যা নেই। তখনই যে ট্র্যাকিং সিগন্যাল রয়েছে, মানে স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাকিং করা হয়, সেটা তাদের কাছেই রয়েছে এবং এই ক্ষেত্রে তখন আমরা ববি দেখতে পাই সে নিউরোটক্সিনের জন্য নিউরোটক্সিন ভর্তি একটা ডার্ট গান তৈরি করে গেছে ইনকেস সাহায্যের জন্য। তো এই ক্ষেত্রে সেই মোসাসোরাস নামের যে ডাইনোসরটা রয়েছে তার পাশেই এসে গেছে। তো তারা তখন রেডি হয় মোসাসোরাসের DNA নেওয়ার জন্য। এখানে আমি তোমাদের বলে দিই তাদের মূল লক্ষ্যটা হলো একটা মেডিসিন তৈরি করবে যেটা হার্ট অ্যাটাক প্রতিরোধ করবে। হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য 3টা ডাইনোসরের লাগবে, হিমোগ্লোবিন যুক্ত রক্ত। আর রক্তের হিমোগ্লোবিন যুক্ত রক্ত পর একটাই অপশন, সেটা হলো ডাইনোসর যখন জীবিত রয়েছে তার থেকে রক্ত নিয়ে আসা। তো যাই হোক এক্ষেত্রে তারা এই কাজটাই করছে। তো এই কাজটা করতে গিয়ে তারা এখন আমাদের সুন্দর করে তারা সবচেয়ে কাছে এসে পৌঁছায় এবং জোড়া সেখানে এসে নিজেদের প্রস্তুতি নেয় বন্দুকের মাধ্যমে তার কাছ থেকে ডার্ট গানের মাধ্যমে রক্তটা নেওয়ার জন্য। তো এখানে সেই মোসাসোরাস তো সহজ বসে থাকবে না, আসো আমাকে ধরো, সে তাদেরকে ধাক্কা মেরে ইত্যাদি অনেক কিছু করে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের জোড়া সফল হয় এবং সে কাছে রক্ত নিতে পারে সফলভাবে। এবং রক্ত নেওয়ার পরই সেই ডার্ট গানটা উপরে উঠে যায় এবং সেখান থেকে সেটাকে ধরে নেয় আমাদের ডক্টর। তো তারা খুবই খুশি হয়ে যায়, তারা প্রথম ইনগ্রেডিয়েন্টে সাকসেসফুল হয়েছে, অর্থাৎ হ্যাঁ প্রথম স্যাম্পল তারা পেয়ে গেছে, আর 2টা পেলেই তাদের কাজ শেষ। যাক তারা তো বুঝতে পারেনি এখন বিপদটা কত কিনা। তো এই ক্ষেত্রে যখন তারা প্রায় খুশি মনে চলে আসতেছিল, তখন এইখানে আমাদের ডক্টর বলে আচ্ছা কেমন হয় যদি আমরা এই জিনিসটাকে তাদের কাছে বিক্রি না করে আমরা এটাকে সর্বজনীন পেটেন্ট করে দিই, অর্থাৎ সবাই এটাকে দিতে পারবে, তাহলে সবাই পৃথিবীতে বহু লোকের জন্য উপকৃত হবে। সে বলে যে আমি কোনো ভাবিনি ছোড়া। তো যাক এই ক্ষেত্রে তখন তারা দেখতে পায় যে সেই যে ডাইনোসর রয়েছে তাদের মধ্যে অনেকগুলো তাদেরকে ফলো করছে। তারা বুঝতে পারে না ফলো করার কারণটা কি। তখন তারা দেখে যে তারা একে অপরের সঙ্গে আসলে ইনমেটিং করছে, অর্থাৎ বংশবৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে।
তো যাক এখানে তারা বুঝতে পারে যে বাস তাদের জন্য অপেক্ষা করছে এবং তারা তখন সেই ববিকে সঙ্গে সঙ্গে নিয়ে যায়, কারণ ববি তাদেরকে মারার চেষ্টা করতেছিল এবং ডাইনোসররা রেগে গেছে। তো রেগে যাওয়ার কারণে এখন তারা আক্রমণ শুরু করছে বোটের দিকে, এবং যেহেতু ডাইনোসর অত্যন্ত শক্তিশালী, তো এই বোটের দিকে আক্রমণে বোট বেশিক্ষণ টিকে থাকবে সে বুঝতে পেরে ক্যাপ্টেন তাদেরকে বোটটাকে নিয়ে যাচ্ছিল সমুদ্র থেকে তীরের সাইডে। তো এদিকে আমরা দেখতে পাই সেই পরিবারটা পুরো ভয়গ্রস্ত হয়ে গেছে। এদিকে বাকিরা সবাই দেখছে যে তাদের মৃত্যু খুবই সন্নিকটে। তখন তারা অত কিছু না ভেবে চলে আসে এখান থেকে বের হয়ে আসে, যুদ্ধ তো করবে কিছুক্ষণের মধ্যে। তো এখানে দেখতে পাই আমরা টেরিসা রেডিওতে বলতেছিল সাহায্যের জন্য, কিন্তু মার্টিন সেটা করতে দেয় না এবং সে তাকে ধাক্কা মেরে তখন তাকে ফেলে দেয়, এবং সে থেকে যখন পড়ে যায় তখন সে তাকে বাঁচানোর চেষ্টা করে না, সে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে নিঃশব্দের মতো। তবে এক্ষেত্রে তখন সে বুঝতে পারে তার মেয়ে পড়ে গেছে, তখন বাবা তখন লাফ দেয়, তার সঙ্গে তার ছোট মেয়েও ছিল এবং তার বয়ফ্রেন্ড প্রথমেই লাফ দেয় তাকে বাঁচানোর জন্য। যাই হোক এক্ষেত্রে তারা সবাই মিলে যখন লাফ দিতে থাকে, তো ওইদিকে আমাদের যারা দেখতে পাচ্ছে বলে যে প্লিজ আমরা একসঙ্গে থাকো, না হলে আমাদের সমস্যা হবে, কিন্তু কে শুনে কার কথা। তারা লাফ দিয়ে চলে গেছে। তো এখানে বাকিরা দেখতে পায় তাদের হাতে এখন কিছু করা নেই, কারণ নিজে বাঁচলে বাপের নাম। তো যাই হোক এখানে তারা নিজে বাঁচার চক করে থাকে এবং কোনোভাবে সামান্য কারণে তারা বেঁচে যায় একটা পুরো পাহাড়ের সাথে ধাক্কা খাওয়ার থেকে। যাই হোক কোরাল রিফ, তো রিফ থেকে বাঁচার থেকে শেষ পর্যন্ত তারা বুঝতে পারে যে এইসব ডাইনোসরের হাত থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো আমাদের স্থলভূমিতে এসে পৌঁছাতে হবে। এবং তাই তখন তারা ফুল স্পিডে স্থলভূমির দিকে যাওয়া শুরু করে, এবং তখন সে বুঝতে না পেরে স্থলভূমিতে জাহাজটা নিয়ে উঠে পড়ে। এই জাহাজ শেষ, এটা আর কোথাও চলবে না, এটা শেষ, আগুন ধরে গেছে। তো আগুন ধরে গেছে, তাও এখানে আমরা দেখতে পাই বাকিরা সবাই বেঁচে গেছে, কিন্তু আমাদের ববি সাহেব অলরেডি মাছের খাবার হয়ে গেছে, ডাইনোসর মাছের খাবার। যাই হোক, তো এখানে বাকিরা তো সেখানে এসে কোনো মতে পৌঁছায়। তো দলের সবারই অবস্থা এতটা খারাপ হয়ে গেছিল যে ওরা বুঝে গেছে জিনিসটা যতটা সহজ ভাবছে ততটা সহজ নয়। তো যাই হোক এখানে তারা শেষ পর্যন্ত এসে শান্তির নিঃশ্বাস নেয়। তো যাই হোক এখানে একটা মেয়ে রয়েছে নিনা নামে। তো নিনা নামের মেয়েটা বুঝতে পারে না তার পিছনে ডাইনোসর ছিল, তো সে তাকে একদম কাচ্চা চাবিয়ে খেয়ে নেয় কোনো মশলা না দিয়ে। যাই হোক তখন তাদের বন্ধুরা এখানে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং তারা ভেঙে পড়ে যে তাদের দুইটা ফ্রেন্ড হারিয়ে গেছে। তো তখন তারা বুঝতে পারে যে এখন আর কিছুই করার নেই, কারণ তারা যে আইল্যান্ডে এসে পৌঁছেছে 17 বছর আগে মনে আছে যে ঘটনাটা মুভির শুরুতে হয়েছিল, ওইটা যে আইল্যান্ড হয়েছে এটা সেই একই আইল্যান্ড। তো এদিকে আমরা দেখতে পাই পরিবারের বাকি সবাই তারা একে অপরকে পেয়ে গেছে এবং তারা তখন এখান থেকে বের হওয়ার জন্য জায়গা করছে। এখানে তারা জানতো সেই সেই বোর্ডে থাকা সবাই তাকে একজন বলেছিল, সেই আমাদের মার্টিন, যে এখানে একটা গ্রাম রয়েছে, আসলে গ্রাম বলতে সে ওইটাকেই বোঝাতে চেয়েছিল, ল্যাবরেটরিকে। যাই হোক এবারে তারা যায় না, ল্যাবরেটরি অনেক 17 বছর আগে বন্ধ। তো এখানে আমাদের জোয়া বলে যে এখন আমাদের কিছু করার নেই, একটাই উপায় রয়েছে, আমাদের মিশনের মতো বাকি দুইটা ডিএনএ নিতে হবে এবং টাকা নিয়ে বাড়ি যেতে হবে, এবং যারা মারা গেছে তাদের পরিবারকে এর ক্ষতিপূরণ দিতে হবে। যাই হোক তারা বাকিরাও এটা এগ্রি করে এবং তখন তাদের কোনো উপায় না পেয়ে তারা তখন সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং যতটা সম্ভব জিনিসপত্র নিয়ে তারা আগাতে থাকে। তো যাই হোক এখানে তারা সবাই মিলে আগাতে শুরু করে। তো এক্ষেত্রে আমাদের জোড়া বলে, তো দেখো আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি আমরা এখন ওই মিশনটা সাকসেসফুল করতে পারবো এবং আমরা সঠিকভাবে নিজেদের বাড়ি ফিরে যেতে পারবো। এবং এই বলে সবাই তারা তখন ঢুকে পড়ে ডেঞ্জার জোনের ভিতরে, অর্থাৎ গত 17 বছর ধরে এই জোনটা এখনো ডেঞ্জারই আছে। তো এর কথা বাদ দাও। তো তারা এখন বলে যে দেখো আমার প্ল্যান বি রয়েছে, যদি আমরা 2 দিনের মধ্যে নিজেদের সিগন্যাল না পাই তাহলে আমি একটা রেস্কিউ হেলিকপ্টার ম্যানেজ করেছি। সেই রেস্কিউ হেলিকপ্টার শেষে আমাদের মাথার উপরে ঠিক 12টার সময় এসে 5টা চক্কর লাগাবে এবং 5 চক্করের মধ্যে আমাদেরকে পেলাম না পেলাম তারা চলে যাবে। তো এখানে ডক্টর বলে যে কেন সেখানে কি নামতে পারে না? বলে যে না, নামলে সেটা আর জীবন ওঠার সম্ভাবনা থাকবে না। তো এই কথা বলে যারা আগে থাকে, এদিকে সেই পরিবারেরাও নিজেদেরকে খুঁজে পায় সেই পাইপের দিক দিয়ে, তারা এগোনোর শুধু চিন্তা করে, তারা জানে যে পাইপের দিক দিয়ে গেলে তারা এক সময় সেই গ্রামে পৌঁছে যাবে। তারা তখন সেখানে পাইপ দিয়ে যাওয়া শুরু করে এবং উল্টো দিকে আমরা দেখতে পাই যে আমাদের সেই এক্সপ্লোরেশনের দলরা তারা কোনোভাবে বের হচ্ছে হাঁটু পানিতে, এবং সেখানে তারা তাদের আশেপাশে দিয়ে বিভিন্ন ধরনের হাস্যরস জানোয়ার যাচ্ছে। অর্থাৎ এখানে ডাইনোসর রয়েছে তো কি হয়েছে, বাকি যেসব সরীসৃপ রয়েছে সেগুলোও রয়েছে, মেঘনাথী জল বাস, একদম বাস। তো এখানে আমরা দেখতে পাই তারা খুব সাবধানে এগিয়ে যাচ্ছে এবং একে অপরকে দিকে ভালোভাবে নজর দিয়ে যাচ্ছে। তো
তো যাই হোক এখানে যাওয়ার এক পর্যায়ে আমাদের দেখতে পাওয়া যায় যে আমাদের যারা বলে যে আচ্ছা তুমি কি তাদের ধরতে পারো নাই, তারা কিভাবে সম্পূর্ণ পড়ে গেল। তো এখানে আমাদের মার্টিন বলে যে আমি আসলে কিছুই করতে পারিনি, আমি চেষ্টা করেছিলাম। তো এখানে মার্টিন পানির মধ্যে থেকে কথা বলতে থাকে এবং সে বলে যে আমরা হলাম সব থেকে বুদ্ধিমান প্রাণী এবং সবথেকে শক্তিশালী। তখন সেখানে ডক্টর কেহেনি বলে না না না, আমরা কোনো শক্তিশালী নয়, আমাদের থেকে ডাইনোসররা ছিল অত্যন্ত কম বুদ্ধিমান এবং তারা শক্তির দিকে মারাত্মক ছিল। 600 মিলিয়ন বছর পর্যন্ত এখানে রাজত্ব করেছেন। আমাদের 100 মিলিয়ন হয়নি, এখনো আমরা মানুষকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ হাতিয়ার আমাদের কাছে রয়েছে। এদিকে এই ছোট মেয়েটার হাতে একটা ডাইনোসর এসে পৌঁছায়, একটা ছোটখাটো রাইনো। তো এই ক্ষেত্রে রাইনোর বংশীয় আমার আসলে নামটা মনে আসছে না, সরি নামটা বলতে পারলাম না। তো এখানে তারা তখন হিসাব করতে থাকে কিভাবে যাওয়া যায় সামনে। তার হাতে একটা স্টিক নিয়ে সামনে এগোতে থাকে। এদিকে আমাদের টিমের লোকেরা সামনে এগোতে থাকে। এদিকে আমাদের সেই মার্টিন পানি খাওয়ার সময় সে দেখতে পাবে একটা ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংসাবশেষে পড়ে গেছে। তো সেই হেলিকপ্টারের পাইলটের হাতে এখনো বন্দুকটি রয়েছে, সেই বন্দুকটি তার হাতে থেকে নেয় এবং তারা সামনে এগোতে থাকে। এদিকে আমরা দেখতে পাই যে সেই পরিবারের সঙ্গে আমাদের এক্সেভিয়ার পানি খোঁজ করতে থাকে এবং এর মাঝখানে সে কাঠ নিয়ে আসে এবং সেখানে তাদেরকে বলে যে, এখানে বলতে ভুলে গেছিলাম যে সেই পরিবারের বাবা ছিল অর্থাৎ হচ্ছে রুডেন, তার একটা পা মস্কন খেয়েছিল তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করার ক্ষেত্রে, ছোট মেয়েটা যখন পড়ে গেছিল। তো সে অজ্ঞান হয়ে যায় এবং তখন সে অজ্ঞান হয়ে যেত, বাট তাকে ধরে তারা শুয়ে দেয় এবং তারা একসঙ্গে 3 জন মিলে শুয়ে পড়ে নিজেদের গরম একে অপরে থাকার জন্য, যেহেতু এখানে পরিবেশটা খুবই স্যাঁতে ছিল। তো যাই হোক এক্ষেত্রে আমাদের এক্সিবিয়ার যায় সামনে এবং গিয়ে সে হালকা হতে শুরু করে। হালকা হওয়ার ক্ষেত্রে পিছনে যে বুঝতে পারে না যে একটা ছোট ডাইনোসর রয়েছে এবং সেই ডাইনোসর তার আক্রমণ করার আগে তার উপরে একটা বিশাল বড় পাখি আক্রমণ করে, অর্থাৎ এটা একটা ডাইনোসর। তো এই ডাইনোসরের কারণে সেই যাত্রায় বেঁচে যায়। তো যাই হোক এরপরে তারা সেই দ্বিতীয় স্পেসিমেন নেওয়ার জন্য তারা সেই ডাইনোসর খুঁজতে থাকে। তো এক্ষেত্রে তারা জানে যে ডাইনোসরটা অত্যন্ত বড়, তো এত বড় ডাইনোসর যে কোনো সেখানে তো লুকাতে পারবে না, মানুষ যত বড় হয় তার লুকানোর জায়গা তত কম হয়। তো সেক্ষেত্রে তারা একটা ওপেন ফিল্ডে এসে এবং তারা সেখানে পেয়েও যায় এই ডাইনোসরটা মনে হয় জিরাফের পূর্বপুরুষ। তো তারা প্রচন্ড লম্বা। তো এই লম্বার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা এই ডাইনোসর দুইটা একে অপরের সঙ্গে ব্যস্ত রয়েছে। এখানেও দেখতে পাই ডাইনোসর একে অপরের সঙ্গে মিলনে ব্যস্ত রয়েছে। ভাই সিঙ্গেল মানুষ বলে এই অবস্থা। তো এখানে আমাদের ডক্টর সাহেব সে বেশি কিছু না বলে ডাইনোসরের গায়ের দিকে হাত দেয়। তো ব্যাপারটা এরকম, মানে পিঁপড়া মানুষের গায়ে হাত দিলে যা হয় সে বুঝতে পারে না। তো এক্ষেত্রে তাদের কাছ থেকে দূরে থেকে তারা সেই ডার্টটা ফায়ার করে এবং ডার্টটা গিয়ে সেই ডাইনোসরের পাশে এসে লাগে। তো ডার্টটা লাগার সঙ্গে সঙ্গে এখান থেকে রক্ত বেরোতে থাকে এবং তারা সবাই যদি খুশিতে নাচতে থাকে। কারণ এখানে জিনিসটা এমন জিনিস যেটা যে কোনোদিন আমরা দেখতে পাই না এবং এটা খুবই একটা সুন্দর অনুভূতি ছিল। তারা তখন সেখান থেকে দ্বিতীয় স্যাম্পলটা কালেক্ট করে এবং তারা বলে যে 3 নম্বর স্যাম্পলটা কি, ওই যে পাখিটা ছিল না যে এক্সিবিটকে বাঁচিয়েছে, আসলে স্যাম্পল লাগবে ওদেরই। ওই পাখির এখন রক্ত নেওয়া পসিবল নয়, তাই তারা তখন অন্য বুদ্ধি বের করে এবং তারা বুদ্ধি করে সেই পাখির যে ডিম রয়েছে ডিম থেকে তারা ডাইরেক্ট স্যাম্পল নিয়ে আসে। তো যা চিন্তা করে থাকে তো এটাই তারা করবে। তো এখানে তারা আগাতে থাকে। এদিকে পরিবারটি একদিকে আগাতে শেষ পর্যন্ত তারা একটা জায়গায় ধাক্কা খেয়ে পড়ে যায় 3 জনে। সবাই যখন নিচে পড়ে যায় 4 জন, তো তারা তখন সেখান থেকে কোনোভাবে উঠে এবং কোনো আঘাত না পাওয়াতে তারা খুশি ছিল। তো এদিকে ডাইনোসরটাও নিজেদের প্রাণটা বাঁচিয়ে নিতে পারে সেই থেকে। তো যাই হোক এরপরে আমাদের দেখানো হয় একটা নদীর পাড়ে এসে বসেছে পরিবার। তো এইখানে আমাদের টেরিস একটা নৌকার বোট খোঁজার জন্য সামনে হয়ে থাকে, কিন্তু এখানে ডাইনোসর গুলো কেউ আগে যায়নি, কারণ তারা জানে এখানে বিপদটা কতটা কম ভয়ঙ্কর আছে। যাই হোক এখানে সে আস্তে আস্তে সন্তর্পণে উঠে দেখে এবং সে উঠতে থাকা সবাই তাকে গাইড করতে থাকে। তো যাই হোক গাইড তো করবে। তো এক্ষেত্রে দেখা যায় একটা ডাইনোসর পড়েছে, তার পেটের অংশ একেবারে অর্ধেক হাওয়া, বাকি সব অংশই পড়ে আছে। তো এখানে সে বুঝতে পারে না যে ব্যাপারটা কি আসলে, কিন্তু আমি বলবো বাবা আপনি টেনশন করবেন, আপনি কিছুক্ষণের মধ্যে এমনি বুঝতে পারবেন যেখানে মাল রয়েছে। যাই হোক সেটা বাদ দেওয়া। তো তখন তারা এখানে সে কোনো মধ্যে ঢুকে পড়ে সে বোট তো খুঁজে পায় না, বাট সেটা পোর্টেবল রাফট খুঁজে পায়। যখন সে সেটা নিয়ে এগিয়ে আসতে শুরু করে এবং তখন আমরা দেখতে পাই এখানে রয়েছে সে আমাদের প্রিয় বিখ্যাত টিরেক্স। আমাদের জুরাসিক পার্ক দেখে যারা জানি প্রত্যেকটা পার্টে একটা করে টিরেক্স থাকবে, টিরেক্স ছাড়া কখনো জুরাসিক পার্ক হয় না। তো
তো এখানে সেই টিরেক্সটা প্রথমের দিকে বুঝতে না পারলে পানি খেতে ওদিকে যায়। তো পানি খাওয়ার জন্য তারা তখন ভাবে যে এই সুযোগে বার হয়ে আসতে পারবে, কিন্তু কিসের কি ভাই, আমাদের টিরেক্স সাহেব অনেক চালাক মানুষ। তো চালাক লোকটা করেছে কি, সঙ্গে সঙ্গে সে রাফটের পিছনে দৌড়াতে শুরু করছে। মানে নাস্তা পেলে কেউ নাস্তা ছাড়ে ভাই, নাস্তা পেলে তো সে খাবে, ঠিক না? তো যাই হোক এখানে সেই দৌড়াতে, এবং এখানে দেখতে পারে না টিরেক্স সাঁতারও কাটতে পারে। মানে ভাই রে ভাই, আর কিছু হয় না, সাঁতার কাটাই দিছে এমন নদীতে, নদী কত গভীর হবে সেটা কথা না। তো এই ক্ষেত্রে তারা তখন হচ্ছে পাহাড়ি ভরাট রাস্তার সামনে এসে পৌঁছায়। তো এখানে ধাক্কা খায়, তো মৃত্যু নিশ্চিত। তো যাই হোক তারা তখন সেটাকে ভয় না পেয়ে তারা এগোতে থাকে, এবং তারা তখন শেষ পর্যন্ত পড়েও যায় একবার হচ্ছে আমাদের সেই টিরেক্স ভাইয়ার ধাক্কায়। তো ভাইয়া তখন একদিকে শেষ পর্যন্ত আমাদের হচ্ছে সেই পরিবারের বাকি অংশ জানাতে পারে, কিন্তু মেয়েটা নিজে রাফটের নিচে আটকা পড়ে যায়। তো এখানে মেয়েটা কোনোভাবে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সে বাঁচাতে পারছে না। শেষ পর্যন্ত সে র্যাফটাকে আমাদের টিরেক্স মুখে তুলে নিয়ে সে বুঝে যাক তখনও টেস্ট ভালো না, সেটা মুখ থেকে সুন্দর করে ফেলিয়ে সে সামনে চলে যায়। তো যাই হোক এক্ষেত্রে সবাই যখন একটা প্লেয়ার পিছনে আটকে পড়ে গেছিল, তো এই ক্ষেত্রে সেই র্যাফটা কোনো মতে তার কাছে সে বোঝানো হতো, র্যাফটা এত কামানোর পর র্যাফটের রডও পরিবর্তন হয় নাই। বুঝতে পারি র্যাফট কোম্পানির দারুণ। তো যাই হোক এই ক্ষেত্রে তারা তখন তৃতীয় স্যাম্পলের উদ্যানে রওনা হয়, এবং তৃতীয় স্যাম্পলটা রয়েছে সেই পাখিরা রয়েছে। সেই পাখিরা থাকে হলো আকাশের উপরে, এবং তার বাসা হলো একটা বিশাল বড় ভিতরে, পাহাড়ের মধ্যে। তো যাই হোক এই ক্ষেত্রে তারা তখন দুইটা কনফার্ম করে নেয়, এবং কনফার্ম করে তার সামনে এগোতে শুরু করে। এবং এখানে আমাদের হচ্ছে ডক্টর তো জীবন এত নিচ থেকে দড়ি থেকে নামে নেয়, সে ভয় পাচ্ছিল, বাট কিছু করার নাই, তাকে নামতেই হবে, নামতে বাধ্য। বাকিরা উপর থেকে তাকে সাহায্য করতেছিল। তো এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে জোড়া নামে, এবং সে তখন নিচে নেমে দেখতে থাকে পরিস্থিতি কেমন। তো এরপরে আমাদের সেই ডক্টর সাহেব নেমে সেখান থেকে উঠে পড়ে। এখানে এদিকে আমরা জানতে পারি ডক্টর এর আগে 25 মিটারের নিচে কখনো এরকম করেনি, কিন্তু সে এবার 1000 ফিট নিচে নেমে পড়ছে। তো এখানে তখন সে তার ডিমের ভিতর থেকে তার স্যাম্পল নেওয়া শুরু করে। এখানে আমাদের ডিমের ভিতরে কেন, সে বলে যে ভাই তুমি কি চেষ্টা করবা, ওই বিশাল বড় পাখি যেটা আকাশে 1000 ফিট উপরে উড়ে সেখান থেকে স্যাম্পল নিয়ে আসা অসম্ভব। তো এখানে তার স্যাম্পল নিয়ে আসা চক্করে সে পাখিটা সে নিজের বাসায় এসে যায়, এবং সেখানে মানুষ থেকে সে মোটেও খুশি হয়নি, তাদেরকে সকলে আমন্ত্রণ লাফতে দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের সেই উপরে যে ছিল দড়িতে লাফা, সে তখন তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, এবং নিজেদের আকৃষ্ট করার জন্য সে সেই পাখিটার গায়ে পাথর ছেড়ে মারে, পাখিটা বলে আমাকে তাড়াতাড়ি তোলো। তো পাখিটা তাকে তো দেখে নেয়, এবং তার পিছনে লেগে পড়ে। তো এই উপরের লোকটা খুব চেষ্টা করছে তাকে তুলে নিয়ে আসার, বাট সে পারছে না কোনো মতেই। তো এক্ষেত্রে নিচে আমরা দেখতে পাই যে আমাদের ডক্টর সাহেব সে তখন কোনো মতে ফাইলটাকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করে, বাট ফাইলটা নিজের হাতে পড়া কোনোভাবেই পসিবল হচ্ছিল না। তো এক্ষেত্রে তারা তখন নিচে ধাক্কা খেয়ে পড়ে যায়, কারণ উপরে আমাদের সে জোড়াও তাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, তো দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে। তো এই ক্ষেত্রে যখন সে উপরে এসে পৌঁছায়, তখন দেখতে পাই যে আমাদের জোড়াও নিচে এসে গেছে, এবং সে তাকে বলে তুমি ঠিক আছো কিনা। এবং উপর থেকে আমরা দেখতে পাই যে উপরে হামলা করা যখন হয়েছিল, তখন উপরে একটা সিঁড়ির মাধ্যমে তারা নিচে নেমে আসে। তো এখানে দুইটা, তো এখানে আমাদের 3টা স্যাম্পল নিয়ে তাদের সারা। তো এখন এখানে দেখতে পাচ্ছি পরিবারটা সেই র্যাপটাকে নিয়ে সেই ভিলেজের দিকে এসে পৌঁছেছে, কিন্তু এখানে ভিলেজটা তো না, আসলে এটা রয়েছে একটা ল্যাবরেটরি। ঠিকানা আসতে তো সন্ধ্যা লেগে গেছে, এবং এখানে বোধহয় দুদিন প্রায় কমপ্লিট তাদের এখানে এই দ্বীপে আটকে পড়া। তো এখন যদি তাদের বাঁচার একমাত্র উপায় হলো সেই হেলিকপ্টার। তো এখানে এই পরিবারটা তো বিষয়টা জানে না, তারা মনে করছে তারা ওদেরকে খুঁজেই এখান থেকে বের হতে পারবে। তো যাই হোক এখানে তখন সে তারা যারা এসে বসে, এবং সে তখন বলে সেই পরিবারটা খুঁজতে হবে, তারা যদি এখন বসে থাকে তারা নিশ্চিত এখানে আসবে। তো যাই হোক এখানে সেই পরিবারটা তাদেরকে খুঁজতে চেষ্টা করে, কেউ আছে করে চিল্লাতে থাকে, এবং শেষ পর্যন্ত তারা একে অপরের সম্মুখীন হয়, এবং তারা বলে সাবাস তোমরা এখনো বেঁচে আছো, আমি খুবই খুশি হলাম। তো এখানে সেই মেয়েটি এসে বলে যে এই লোককে আমাকে মারার চেষ্টা করছে, আমি ছাড়বো না। তখন দেখা যায় আমাদের মার্ডিন এখানে একটা বন্দুক হাতে করে নিয়ে গেছে, সেই পাইলটের বন্দুকটা। তো যাই হোক এখানে সে তাকে বলে সমস্যা নেই, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এখন যা যেখানে হয়েছে আমাদের এখন বের হতে হবে, যেভাবেই হোক অ্যাকশন কাজ করে। সবাই তখন বলছে হ্যাঁ ঠিক আছে দেখা যাবে, কিন্তু তার কিছু তারা বলে না। এবং এইখানে তখন সবগুলো জ্বালে যায়, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে জেনারেটর 17 বছরে তারা যখন পালিয়েছে তখন জেনারেটরে ফেলে রেখে পালিয়েছে। শালা আর কি বলবো, মানুষের টাকা থাকলে যা হয়। তো যাই হোক তারা তখন এখানে বেশি কথা না বলে বুঝতে পারে যে এখানে অনেকগুলো চলে আসে ডাইনোসর, আসলে মিউটেন্ট ডাইনোসর। এই ডাইনোসর সেখানে এদের কোনো নামই নেই, এটা আসলে মিউটেন্ট,
জুরাসিক পার্কে। তো এখানে দেখা ডাইনোসর এখন এতটা বুদ্ধিমান হয়ে গেছে, তারা এখন উপর দিয়ে আসা শুরু করেছে, নিচ দিয়েও আসতে শুরু করেছে। আল্লাহ বাদ দাও। দেখে আমি শেষ ভাই। ডাইনোসর দ্বারা তখন একে অপর আক্রমণ করা থাকে। এদিকে আমরা দেখতে পাই যে ডক্টর এবং সেই ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন, তারা দুজনে আলাদাভাবে এসেছে এবং তারা তখন আলাদা করে খোঁজার চেষ্টা করছে কিভাবে আমাদেরকে সিগন্যাল পাঠানো যায় সেই লোকেদের। এদিকে আমাদেরকে মার্টিনকে, সে একেবারে অন্ধ হয়ে গেছে স্যাম্পল পাওয়ার কারণে। তো যাই হোক, এখানে অন্ধর সঙ্গে সেই আমাদের নায়িকাকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনায় আছে। তো এখানে নায়িকা তো নাই, তো সেরকম কথা নয়। তারা তখন একে অপরের উপরে ফাইট করার চেষ্টা করতেছিল এবং তার মাঝখান থেকে সে এখানে চলে যায়। এখানে দেখতে পাই যে সেই যে ডাইনোসরটা রয়েছে, ডাইনোসরটা একদম রেডি তাদেরকে স্ন্যাক হিসাবে গ্রহণ করার জন্য পরিবারটিকে। তো পরিবারটিও খুবই চালাক। তারা কনভেনশনাল স্টোরে দেখতে পাই যে ড্রেনেজ পাইপ রয়েছে, সেই ড্রেনেজ পাইপের নিচ দিয়ে পানি যাচ্ছে এবং তারা তখন সেই ড্রেনেজ পাইপটা খুলে নিচে ঢুকে যায় এবং এই ক্ষেত্রে আমাদের সেই জন্য এই যাত্রায় আমাদের সেই পরিবারটা পিছিয়ে যায়। যাই হোক, এখানে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে কিছু ক্যামেরা এখনো কাজ করছে এবং তারা বুঝতে পারে যে একটা বোর্ড রয়েছে এখান থেকে বের হয়। তারা চিন্তা করে এই বোর্ডটাকে ইউজ করে এখান থেকে বের হতে পারবে। যাই হোক, তারা তখন বলে যে ঠিক আছে, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সেই হেলিকপ্টার যেটা প্রথমে বলেছিল মুভির দিকে, হেলিকপ্টার ঠিকই সেখানে এসেছে এবং তারা এখানে চক্কর লাগানো শুরু করছে। এর দেখে আমাদের ডক্টর খুব উত্তেজিত হয়ে যায় এবং উত্তেজনা থাকতে না পেরে সে তখন দৌড় দেয় সেই হেলিকপ্টারের মনোযোগ আকর্ষণ করার জন্য। তো এর জন্য সে ফ্লেয়ার ইউজ করে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই সাইডে সেই প্রথম যে ডাইনোসরটা এসেছে, ডাইনোসরটা যখন সেই মার্টিনকে খুঁজে না পায়, মার্টিন গাড়ি নিয়ে বার হয়ে গেছে, তখন সে তার পরিবারের লোকেদের উপরে টার্গেট শুরু করে এবং তখন তাদেরকে খোঁজার জন্য সে দৌড়াতে শুরু করে। নাকটা হলো অত্যন্ত দারুণ গাইস, মানে এমন মিউজিক তৈরি করছে দেখতেও হাস্যকর। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেই নিজস্ব তো এখানে দেখতে পাই যে সেই ডাইনোসরটা রয়েছে, ডাইনোসরটা সেই সম্পূর্ণ হেলিকপ্টারটাকে মুচড়ে খেয়ে নেয়। তো এই ডাইনোসরের এখানে নাম বলা পসিবল না, কারণ এটা মিউটেন্ট ভাই, মিউটেন্টের নাম হয় না। তো এখান থেকে আমরা দেখতে পাই যে অবস্থা এতটা বেগতিক হয়ে গেছে যে তাদের এখন মৃত্যু নিশ্চিত। তো এদিকে আমরা মার্টিন দেখতে পাই, সেও একটা ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে সেও যাচ্ছে হলো সেই পোর্টের দিকে। তো এখন ওদের ভরসা, আশা ভরসা সবই একটাই, তো সেই পোর্টের মাধ্যমে এখান থেকে বের হতে পারবে, না হলে এখানে মৃত্যু অবধারিত। তারা তখন সবাই সেখান থেকে দৌড় দেওয়া শুরু করে এবং দৌড় দেওয়ার এক পর্যায়ে আমরা সেই মেয়েদের বলে যে আমাদের খুব তো এখান থেকে বের হতে হবে, কিন্তু ওই সাইডে দরজা পুরো লাগানো ছিল। তখন এটা বের হওয়ার জন্য একটাই অপশন, এখানে যে ছোট মেয়েটা রয়েছে সে বলছে আমি যাচ্ছি, এবং সে গিয়ে ওই কন্ট্রোল সুইচের বাটনটার উপরে প্রেস করার চেষ্টা করে কমব্যাক থামানোর চেষ্টা করলেও এক্ষেত্রে তেমন কোনো কার্যকারী ভূমিকা পালন করতে পারে না এবং একটু ভয় থাকা সত্ত্বেও কার্যকর হয়ে যায় এবং সে এটাকে খুলে দেয় এবং খুলে দিয়ে ভিতরে দুই সাইডে এটাকে আটকে দিলেও আমরা এদিকে মার্টিনে দেখতে পাই তার হাতে এসে পৌঁছে গেছে সেই ডাইনোসরের হাতে। ডাইনোসর তাকে বেশি চিন্তা ভাবনা না করে মার্টিনকে কক করে গেলে না, খালি তার হাত বাদে সবই খেয়ে ঢেকুর বন্ধ তুলে না, মানে তো ব্রেকফাস্ট না, লাঞ্চ করলো। তো এক্ষেত্রে দেখতে পাই যে এই লাঞ্চের পর্যায়ে সে যে ডাইনোসরটা রয়েছে সে লাইটের প্রতি আকৃষ্ট হয়। তো আমাদের সে ক্যাপ্টেন বলে ঠিক আছে, তোমার লাইট ভালো লাগে, তুমি আমার পিছিয়ে আসো। এই কথা বলে সে লাইট নিয়ে তার পিছিয়ে চলে যায়। তো এক্ষেত্রে দেখতে পাই সে আসলে তার টিমমেটকে একটা সুযোগ দিচ্ছে এখান থেকে বের হওয়ার জন্য। তো তার টিমমেটটা বেশি চিন্তা ভাবনা না করে তার এখান থেকে বের হওয়ার জন্য সেই বোর্ডটা চালাবার চেষ্টা করে, বাট তার বোর্ড কোনোভাবেই চালু হচ্ছিল না। তো চেষ্টায় বোর্ডটাকে তারা চালু তো করতে পারে, কিন্তু ডাইনোসর তখন ওদের পিছু রয়ে গেছে। তো এই পিছু থাকা ডাইনোসরদেরকে খুঁজে বের করে ঠান্ডা করার কাজ কাম এরা করার চেষ্টা ছিল, বাট এটা তারা পারবে না এবং তারা নিজে ঠান্ডা হওয়ার জন্য রেডি হচ্ছে। কিন্তু সেই মুহূর্তে ঠিকই নৌকাটি স্টার্ট হয় এবং সে এখান থেকে বের হওয়ার জন্য দৌড় দেয় এবং তখন তারা দেখতে পায় যে সেই ক্যাপ্টেন নিজেও মারা যায়নি এবং তারা তখন সবাই মিলে এই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা শেষ করে বাড়ি ফিরে থাকে। তো এখানে ডক্টর বলে যে ঠিক আছে, যেহেতু এখন ওই লোকই নেই, তাহলে আমাদেরকে টাকাও কেউ দিব না, চলো আমরা এটাকে পেটেন্ট মুক্ত করে দিই এবং সবাইকে দিয়ে দিই, পৃথিবীর সবাই যেন উপকৃত হয় এবং মানুষের জন্য গড়ায় 10 বছর বৃদ্ধি পাবে। তো যাই হোক, এই ছিল এই মুভির কাহিনী। এখানে শেষ পর্যন্ত আমাদের মুভির হিরোইনিতে রাজি হয় এবং তারা একই সঙ্গে একটা হ্যাপি এন্ডিংয়ে উন্নীত হয় এবং এভাবেই আজকের মুভি শেষ হয়। ধন্যবাদ সবাইকে দেখার জন্য শেষ পর্যন্ত।